দাল, এটা না হলো দাল। এই যে দালটা এইভাবে লিখি, বুঝতে হবে, এখানে একটু বোঝার আছে, খেয়াল করি। দাল হরফটি রর সাথে অনেক সময় মিলে যায়। আই মিন, অনেকেই মিসমিস করেন যে এটাকে র বলেন। র হরফটা নিচের দিকে দীর্ঘ থাকে, এই যে দেখেন, এই যে আমি রেখা টানলাম, র হরফটি নিচের দিকে দীর্ঘ হয়, কিন্তু দাল হরফটি উপরের দিকে দীর্ঘ হয়। এটা হলো দুইটাকে পার্থক্য করার টিপস। দাল হরফ উপরে লম্বা হয়, র হরফ নিচে লম্বা হয়। এটা নিচে লম্বা, এটা র, যেটা উপরে দীর্ঘ বেশি এটা দাল। তাহলে মূল হরফ এটা দাল। দালকে কিভাবে করতে হবে? তিন আলিফ টেনে তা যেখান থেকে আসে দুই দাঁতের গোড়া, দাল, এইভাবে শব্দ শুরুতে এইভাবে আসে, এটা নিয়ে কোনো ভেজাল নেই। আর শব্দের মাঝে এমনই হবে, একটু পার্থক্য হবে। সেটা হলো এইভাবে টান হবে, এই যে হয়ে গেল, একটু বড় হবে, হয়ে গেল। এটা হলো শব্দের মাঝে, শব্দের শেষে আর মাঝে একই রকম, শেষে আর মাঝে একরকম। হ্যাঁ, তাহলে প্রথম মূল হরফটা আর শুরুটা হলো একরকম, মাঝে আর শেষে হলো একরকম, মাঝে আর শেষে একরকম। এই দুইটা একটু বোঝার চেষ্টা করি। একটু পড়ি, দাল। সালাম আলাইকুম। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। আচ্ছা, আপনাকে পার্সোনালি পাঠিয়ে দিচ্ছি লিঙ্কটা। তাহলে এটা হলো দাল। দালের শুরু দুটো এভাবে, মাঝে এবং শেষে এভাবে। 10 সেকেন্ড সময় নিচ্ছি, লিঙ্কটা একজনকে পার্সোনালি পাঠাতে হচ্ছে। টানতেছো? আচ্ছা, তাহলে দাল শেষ। এবার যেটা আসবে সেটা হলো ত। এই যে ত, উপরে আলিফ, নিচে গোল, অনেকটা গোল না, কিছুটা চ্যাপ্টা সাইডে ত। শুরুতে মূল হরফ এটি, শুরুতে এটা একই রকম, মাঝে আসে এরকম, শেষে আসে একই রকম। তাহলে মাঝে আর শেষে একরকম। ত পড়তে হবে শক্ত করে, তা থেকে আলাদা করার জন্য। ত, এবং এটা আকার হবে না, কি হবে না? আকার হবে না। তা এরকম পড়ে না, জবর দিলেও তই পড়তে হবে। তর নিচে আমি যদি বাংলায় লিখি, এই যে ব সংযুক্ত হবে। এই ব সংযুক্তটা কিসের জন্য? মোটা করার জন্য। সবাই আমার সাথে বলবো, ত, তো ত, তো ত, ত, তো ত, তো ত, 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 ত। তাহলে এই জায়গা থেকেও তিনটা হরফ আসে। আই মিন, দুই দাঁতের গোড়া থেকে তিনটা হরফ, তা, দাল, ত। এই তিনটার মধ্যে মোটা হবে তটা। তটা কি হবে? মোটা হবে। বাংলা যে ত, হবে। এইরকম ত পাতলা করে বললে হবে না, এটা কি মোটা করে পড়তে হবে।
এটা হবে খুব মোটা করে। ত, এটা মনে রাখতে হবে। এটাতে মানুষ অনেক মিসম্যাচ করে, এটা আরো 2 মিনিট করি। ত, একদম ঠাস করে উঠবে। ত, তো ত, 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 বলি, সবাই বলি। তো ত, তো ত, তো ত, তো ত, তো মাশাআল্লাহ, এটা হয়ে গেল। এবার আমরা নতুন পড়া যাব, অন্য আরেকটা। এই যে এটা, উপরে 3 নুক্তা, নাম হলো থা। বুঝবেন ভালো করে, হরফগুলোর মধ্যে সবচেয়ে সেনসিটিভ, নরম, কোমল, বাতাসবিহীন হরফ হলো সা। তার মানে হলো খুবই পাতলা হবে, এবং এটা হলো জিহ্বার আগা, উপরের 2 দাঁতের আগা। 2 দাঁতের আগার সঙ্গে লাগে বাতাস একেবারেই কম, থাকবে বা থাকবে না। আমি পড়ছি, শুনবেন। জিহ্বা লাগে কিনা দেখেন। তা, তা, তা একালি, তা, তা বলি সবাই। এটা অনেক প্র্যাকটিস করতে হবে। তা, তা তা, তা, তা তা, 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 তা। হ্যাঁ, হ্যাঁ, এটাতে যেটা মিস হয়, মানুষ এটাকে এইভাবে পড়ে, সা, সা বলে কি হচ্ছে, সিন হয়ে যাচ্ছে, সিনে বাতাস বের হয়, একটার সাথে একটা মিলে যাচ্ছে। এই মিলানোটা কখনোই করতে দেওয়া যাবে না। এটা হলো সবচেয়ে বড় বিষয়, একটা যেন একটার সাথে না মিলে, কিভাবে মিলবে না সেটা মনে রাখা চাই। এটা হলো ম্যাটার। তাহলে কি হবে, সা কোথা থেকে উচ্চারণ হবে, কোন দাঁত থেকে বলুন তো দেখি। সা কোন দাঁত থেকে? জিহ্বার আগা কোথায় লাগবে? সা এটা একটু বলি, সাটা কোথায় লাগবে, জিহ্বার আগাটা কোন দাঁতের সাথে লাগবে? উপরের 2 দাঁতের আগা, বলি, উপরের 2 দাঁতের আগা, উপরের 2 দাঁতের আগা। উপরের 2 দাঁতের আগা। যদি গোড়াত লেগে যায়, তখন এটা বাতাস বের হয়ে যাবে। এটা খুব মনে রাখতে হবে। সা, সা, সা সা, সা সা, সা, সা। সা সাদিয়া আপু একটু বলি শুনি। আচ্ছা, তারপরে তো দুজনের নাম পাচ্ছি না। এটা আবার বলেন। সা, স্যার উচ্চারণটা না, ওই যে কোথায় কি যে উপরের 2 দাঁতের সাথে লাগবে। জিহ্বার আগা উপরের 2 দাঁতের আগার সঙ্গে, জিহ্বার আগা উপরের 2 দাঁতের আগার সঙ্গে। সা, এটা একটু লেখেন, হ্যাঁ, সবাই একটু লিখে রাখার চেষ্টা করি। আপুর নামটা একটু বলবেন কি, যাতে আমি বলতে পারি, আপনার তো নাম দেওয়া নেই এখানে। জোহরা। আচ্ছা, জহরত, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু আপু শোনাবেন আমাকে, জোহর আপু। সা, সা, আরেক, সা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরেক ভাই আছেন, ভিভো মোবাইলের নাম দেখতে পাচ্ছি। ভাই, মাইক্রোফোনটা ওপেন করে বলবেন প্লিজ। ওপেন হয় না ভাই, মাইক্রোফোনটা ওপেন হয় নাই। হচ্ছে না, এখনো হয়নি। হ্যাঁ, এবার হারুন। হয়েছে। হারুন ভাই, হ্যাঁ, ঠিক, নামটা লিখি তাহলে আমি হুম। বলতে সুবিধা। নামটা একটু ঠিক করলে ভালো হয়, যদি পারেন আর কি, হ্যাঁ, হ্যাঁ। জুমের ভিতরে গিয়ে ঠিক করা যায়।
হারুন রশিদ ভাই, ঠিক আছে ভাই, একটু তার আমাকে শোনাবেন সাটা কিভাবে হবে? সা সা মাশাআল্লাহ। সা রফিক ভাই? সা মাশাআল্লাহ। সাদিয়া আপু? সাদিয়া জেরিন আপু শুনতে পাচ্ছেন? ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম, সাথে সাথে এটাও জানলাম এটা খুব সেনসিটিভ হরফ, হালকা পাতলা, বাতাস খুব কম, এটাতে বেশি জোরে চাপ মারলে বাতাস বের হয়ে যাবে, বেশি মোটা করলে সহি হবে না, এটা মনে রাখবেন। সা এবার আমরা এটা শব্দের শুরুতে, মাঝে, শেষে কিভাবে আসে সেটা দেখব। শব্দের শুরুতে বার মতো, আমি বলেছিলাম বা, তা, সা তিনটা ডিজাইন একরকম। এই যে বা, এটা ছিল নিচে এক নুক্তা, বা ছিল এক দাঁত নিচে এক নুক্তা, এটা হবে উপরে তিন নুক্তা, তা ছিল দুই নুক্তা, এটা হলো তিন নুক্তা। তারপরে শেষে হলো এই যে ফুল হরফ লিখে ফেললাম, টান দিলাম, লিখলাম, হয়ে গেল। খাতায় লিখে ফেলি, যার খাতা আছে খাতায় লিখে ফেলি। যে কয়জনই হয়, যদি কেউ একজনও জয়েন করে, আমি একজনকে নিয়ে ক্লাস চলতে থাকবে আমার। এটা আমি সবাইকে বিনয় কালকে ফোন করে বলেছি, যারা যারা ছিল না, এখন এটা ব্যক্তিগত বিষয়, আসলে এটা নিয়ে কেউ ডিমোটিভেটেড হবেন না। তা, সা, সা তা, সা তা। একটু লিখতে হবে ভাই, আমি বারবার বলছি লিখার খুব গুরুত্ব দিচ্ছি, কেন পরে দেখা যাবে যখন সহি হবে না তখন আমাকে দোষ দিতে পারবেন না, কারণ লেখাটা পড়ার চেয়েও বেশি গুরুত্ব এক্ষেত্রে। আপনার লেখা যাই হোক, কিন্তু লেখলে আপনার মনে থাকবে, এটা প্রমাণিত বিষয়, প্রুভেন একটা বিষয়, লেখাটা খুব জরুরি, চেষ্টা করবেন। এটা শেষ। সা যেখান থেকে উচ্চারণ হয়, আই মিন সা জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগা থেকে উচ্চারণ হয়, ঠিক ওই জায়গা থেকে আরো দুইটা হরফ উচ্চারণ হয়। আচ্ছা, একটা হলো জাল, এই যে দেখেন আমি লিখি, আচ্ছা, দালের মতোই উপরে এক নুক্তা, পড়তে হবে পাতলা করে, জাল, জাল, জাল। জাল হ্যাঁ, জাল এই জায়গায় মানুষে মিস করে কোনটা, আমি ভুলটা বলে দিব যেন না হয়। মানুষে বলে জাল, জাল, এই যে শক্ত করে বলে, এটা ভুল, জিম হয়ে যাচ্ছে, এটা শক্ত করা যাবে না, যেহেতু জিহ্বার আগা উপরে দুই দাঁতের সাথে লাগবে, পাতলা হবে। জাল, জাল, জাল তিন আলিফ, জাল, সবাই বলি জাল জাল, জাল জাল, জাল জাল জাল, জাল জাল। জাল ডোন্ট মাইন্ড, একজন আপু জয়েন করেছেন, ভিডিও অন করে রেখেছেন, প্লিজ আপনি ভিডিওটা অফ রাখবেন, হ্যাঁ, আপুরা সবাই ভিডিও বন্ধ রাখবেন, হ্যাঁ, তাহলে পর্দাটা মেনটেন হবে। ভিডিও আইকনে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে ভিডিওটা। আচ্ছা, তাহলে এটা পড়তে হবে তিন আলিফ, জাল জাল, জাল জাল, জাল। সবাই বলি কিভাবে পড়বো, পাতলা করে, চাপ না দিয়ে। হ্যাঁ, সবাই একটু আমাকে শোনাই তো, একটু শোনান। জাল মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে জোহরা, জোহরা আপু একটু শোনাবেন। সা, জোহরা আপু, সা, না, যা না, এটা জাল। জাল, মাশাআল্লাহ, এবার হয়েছে, আরেকবার বলুন। জাল। সুন্দর। হ্যাঁ, হারুন রশিদ ভাই বলবেন, হারুন রশিদ ভাই। একটু খেয়াল করতে পারেন ভাই, আমি একটু ইয়াতে ছিলাম তো, একটু আবার একটু বলেন। জাল, জাল, জাল জাল
সুন্দর হয়েছে। জাল। তারপরে শাহানা আফরোজ মেবি জয়েন করেছেন। শাহানা আফরোজ আপু, মাইক্রোফোনটা মাইক্রোফোনটা ওপেন করে বলুন। জাল। মাইক্রোফোনটাতে ক্লিক করুন। ঠিক আছে, ছোট একটা মাইক্রোফোন আছে একেবারে আপনার ভিডিওর নিচের দিকে, মোবাইলের নিচের দিকে ভিডিও আইকনটার পাশে। পড়ো, 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 আসো আমরা পড়বো। এভাবে 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 ক্লিক করেন সুন্দর করে, তাহলেই হয়ে যাবে। আপনি জাল। আপনি চেষ্টা করেন, হ্যাঁ ওইটা ওপেন করার চেষ্টা করেন, আমরা সামনে যাই। আচ্ছা, তাহলে জাল হরফটা মোটামুটি হয়েছে। শুরুতে কিভাবে আসে? দালের মতোই, আই মিন ডাল জাল একই রকম ডিজাইন। জাল, 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 এই যে জাল। দেখেন, শুরুতে এভাবে আসে মূল হরফের মতো, মাঝে আসে দালের মতো। একদম ইজি। হ্যাঁ, জাল। তাহলে এই যে শব্দের শুরু মাঝে এই দুইটা হলো, শেষ এবং মাঝে এই দুইটা হলো মূল হরফ এবং শুরু। আর দুইবার পড়বো, তারপরে সামনে চলে যাবো। জাল, 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 মাশাআল্লাহ। জাল। জাল। কেটে দিলাম, সামনে গেলাম। উচ্চারণে এটা বলেন, কোথা থেকে হবে? জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগা, জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগা। জাল। জাল। তাহলে জাল, উপরের দুই দাঁত থেকে যে তিনটা হরফ হয় এর মধ্যে দুইটা পড়লাম, একটা হলো সা আর একটা হলো জাল। জাল। আরেকটি হরফ, সেটার নাম হলো জ। দেখেন তোর মতোই জটা হয়, হ্যাঁ দ, হবে। দ, দ, জটা কি আগে খেয়াল করি ভাই, আগে না বলি, দ। বলতে হবে কিভাবে, এটা মুখটা ভরে আসবে, আসবে। জ, 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 পাতলা করে, জ, 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 জ। হ্যাঁ, এখানে মানুষের ভুল হয় দুইটা, আমি একটু আবার ধরাবো ভুলগুলো। মানুষ যেগুলো ভুল করে সেগুলো আমরা করবো না। শব্দটা বাংলাতে লিখে দেন, বাংলাতে একটু দিব দিব বাংলাতে দিব, লেখেন। এই যে লিখতেছি আমি লিখতেছি দেখ। এই যে এটা বর্গীয় জ লেখা যায়, আবার এই জ দিয়ে লেখা যায়। খেয়াল করে এখন লিখতেছি, খেয়াল করেন খেয়াল করেন। অনেকে এটাকে এইভাবে করে, অনেক দোয়া করে, দোয়া, দোয়া, এরকম না। এখন বন্ধ, কেউ বলবেন না, ওটা শুনে নাকি ভুলটা ধরেন, মানুষের কোথায় মিসমিস হয়, কোথায় ভুল করে। মানুষ এখানে এই যে আকার দিয়ে পড়ে, আকার দিয়ে দোয়া, এটা ভুল। এখানে কি হবে না, আকার হবে না। আটটি হরফ আছে, যে হরফগুলোর মধ্যে আকার হয় না, হ্যাঁ একটা হলো এটা, করতে হবে জ। বলি আবার, জ, জ, হ্যাঁ জ, 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 জ। আচ্ছা, এখানে মানুষে আরেকটা ভুল করে, এটা মোটা করে পড়ে, জ পড়ে জ, এই যে এটাও ভুল। তাহলে মোটাও করা যাবে না, আকারও দেওয়া যাবে না। আমি এবার সবার কাছ থেকে শুনবো। রান রশিদ ভাই বলেন তো দেখি। হ্যাঁ, জোহর আপু বলেন। কিন্তু এটা তো জিহ্বার আগা তো সামনে দুই দাঁতের উপরে যায় না। জ, যাচ্ছে যাচ্ছে। না গেলে সবটা করে নেই। উচ্চারণ শুনে বুঝতে পারবো যাচ্ছে কিনা। যাচ্ছে।
না, আচ্ছা, এমনিতে বলা আছে না জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগার আগা সাথে হ্যাঁ হ্যাঁ দুই দাঁতের আগের সাথে লাগাই মোটা করে এই যে দেখেন যাচ্ছে জ জ জ আগে লাগাই পরে উচ্চারণ করতে হবে। হ্যাঁ আগে লাগাবেন পরে উচ্চারণ জ জ দ র রফিক ভাই বলবেন একটু জ মাশাআল্লাহ র সাদিয়া আপু জ ভেরি গুড হ্যাঁ আফরোজা আপু শাহনাজ আপু বলবেন প্লিজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে জি জি মোটা ভাবে আদায় হবে। একটু মুখটা ভরে আসবে তাহলে এটা শেষ আমি আর দুইটা দেখে দিচ্ছি জ জ এবার দেখাবো এটা শব্দের শুরু মাঝে এবং শেষে কিভাবে আসে হ্যাঁ এই যে দেখেন তর মতোই আসে এটা সেম শুরুতে এইভাবে আসে মাঝে আসবে ডান পাশে একটু টান হবে তারপরে হরফটা লিখতে হবে এটা সহজে চেনা যায় এটা ভুল হয় না কারণ সবটা একরকমই তো অনেকটা কিন্তু উচ্চারণটাতে মানুষ ভুল করে এই যে জিহ্বার আগা উপরের দুই দাঁত থেকে তিনটা হরফ আসে তা গ রাল চাল হ্যাঁ, এই তিনটা হরফ একটু বুঝে শুনে পড়তে হয় দেরি হলে মানে দেরি বলতেছি চাপ মারলেই মোটা হয়ে শক্ত হয়ে যায় কোন তিনটা আবার বলেন। তা প্লিজ যারা তা বাচ্চা সাথে নিয়ে গ করছেন একটু অডিওটা অফ করেন, মানে হ্যাঁ বাচ্চারা মাসুম ঠিক আছে, কিন্তু অন্যদের আসলে একটু কনসেন্ট্রেট করতে অসুবিধা হয়, তো প্লিজ এটা একটু ভিডিও এবং অডিওটা অফ করে রাখেন। ঠিক আছে আপু থ্যাংক ইউ কোন আচ্ছা তিনটা তাহলে তা সা তা না সা গ জাল তা জ আর দাল জাল 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 হ্যাঁ জাল যেটা নোক্তাওয়ালা হ্যাঁ নুক্তাওয়ালা জাল জাল ডাল না জাল এই তিনটা এক জায়গা থেকে নরম করে হ্যাঁ নরম করে উপরের দুই দাঁতের আগা জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগা তা সা সা জ তা জাল জ জাল হ্যাঁ তা জ জাল আচ্ছা হারুন রশিদ ভাই ভিডিওটা একটু বন্ধ রাখবেন কি ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ সুন্দর হয়েছে আপনি শুনেন যখন বলার বলবেন আচ্ছা তাহলে এটা শেষ আমরা আবার সামনে চলে গেলাম তারপরে হরফটার নাম হলো আমি লিখছি আগে আগে বোঝাবো তারপরে বলবেন আগে বলবেন আগে খেয়াল করুন প্লিজ এই যে লিখলাম উপরে 3 দিলাম তার মানে 3 সেকেন্ড পরিমাণ টানতে হবে খুব এটা শক্ত হবে জিহ্বার মধ্যখান উপরের তালু জিহ্বার মধ্যখান উপরের তালু জিম শক্ত জিম জিম হ্যাঁ এই জায়গায় মানুষ ভুল করে কি জানেন এটাকে জিম বলে জিম এটা শক্ত হওয়ার কথা এটাকে পাতলা করে আর যাটা পাতলা হওয়ার দরকার ওইখানে মানুষ শক্ত করে যা বলে উল্টা হয়ে গেল জিমটা হবে শক্ত এবং পাতলা হতে পারবে না জিহ্বার মধ্যখান উপরের তালু জিহ্বার মধ্যখান উপরের তালু জিম সবাই বলি জিম 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 হ্যাঁ সবাই বলি একটু বলি জিম জিম হ্যাঁ
জিম সুন্দর হয়েছে। হারুন রশিদ ভাই বলবেন, হারুন রশিদ ভাই। জিম হ্যাঁ, একটু শোনান তো এই হরফ। জিম মাশাআল্লাহ। তারপর জিব হচ্ছে শাহনাফিন। জিহ্বাটা আগে মাঝখানটা তালুর সাথে লাগায় পরে উচ্চারণ করতে হবে, তাই তো? হ্যাঁ, বলুন তো, মাঝখান কি লাগে তালুর সাথে চেষ্টা করলে? বলুন দেখি হরফ বলুন, জিম তাহলে বুঝতে পারবো। জি জিম হচ্ছে হচ্ছে, ট্রাই করুন, আরো 2বার বলুন। জিম জিম মাশাআল্লাহ। শক্তভাবে আদায় হবে। জিম আচ্ছা, এবার দেখাবো এটা শুরুতে কিভাবে থাকে। দেখেন, শুরুতে নিচের অংশটা থাকবে না, এই যে এটা থাকবে না, এটা এটা কাটা পড়ে যাবে। শুরুতে কিভাবে, শুধু উপরের এই যে মাথাটা থাকবে, এই যে শব্দের শুরুতে এভাবে থাকে, এভাবে থাকে। মাঝে থাকবে এভাবে, একটু এদিকে টান হবে ডান দিকে। তাহলে আমি লিখলাম এই যে এইভাবে দিয়ে, এইভাবে নিয়ে, এইভাবে, এই মাঝে। শেষে থাকবে এই ফুল জিমটা, ডান পাশে টান হবে। এটা কালকেও বলেছিলাম যে বেশিরভাগ হরফগুলো মূল হরফটা যেরকম শেষেও একই থাকে, শুধু ডান পাশে সামান্য একটু টান হয়। এই যেভাবে দিয়ে, তারপর এইভাবে, সরি, এই যেভাবে জিম। তাহলে শুরু এটা, মাঝে থাকে এইভাবে, শেষে থাকে এইভাবে। জিম, হা, খ, এই তিনটার ডিজাইন একরকম, রূপ এবং আকৃতি একই রকম, শুধু নুক্তাগুলো থাকবে থাকবে না, উপরে হবে নিচে হবে, দেন এই এতটুকু জাস্ট। তাই এটা একটু খেয়াল করে ফেলি, শুরু মাঝে শেষে কিভাবে থাকে আর পড়ি। জিম, জিম, শক্ত, জিম, 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 জিহ্বার মাঝখান উপরের তালুর সাথে কথা বলেন বা মাঝখান জিহ্বার হ্যাঁ, বলি মাঝখানের একটু, তালুর আবার বলি। জিম জিম, জিম জিম সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ। জিম, কয় আলিফ টানতে হবে? 3 আলিফ, এই যে উপরে 3 লেখা আছে। এটা ক্লিয়ার? এটাতে কোনো কনফিউশন আছে? না। আচ্ছা, 2টা কথা বললাম, একটা হলো মোটা হবে, 2 নাম্বার জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগবে, জাস্ট এটা মনে রাখতে হবে যে মোটা হবে, মোটা হবে, মোটা হবে। এই জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লেগে আসে এমন হরফ 3টা, একটা বললাম, আরো 2টা আছে। 1 দাঁত, 2 দাঁত, 3 দাঁত, এই যেগুলো দাঁত বলে। হ্যাঁ, এই যে এটা শাসা শব্দ করবে, 3 আলিফ টান হবে, স্পষ্ট শাসা। শিন, শিন, সবাই বলি শিন। শিন, হ্যাঁ, শাসা শব্দ আসবে, শাসা। শিন, 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 শিন। শিন। আচ্ছা, এটা খুব বেশি জটিল না, সহজ। আমি এটা শুরুতে যেভাবে আসে, শুরুতে এই এই 3টা দাঁত শুধু থাকবে। হ্যাঁ, এই 3টা দাঁত থাকবে শুধু, নিচের এটা কাটা যাবে। 1 দাঁত, 2 দাঁত, 3 দাঁত, এই যে বাম পাশে একটু টান। এই টানটা কেন? কারণ এটা আরেকটা হরফের সাথে যুক্ত হবে, তো সেই জন্য। 3 দাঁত, 2 দাঁত, 3 দাঁত, এই যে বাম পাশে একটু টান। এই টানটা কেন? কারণ এটা আরেকটা হরফের সাথে যুক্ত হবে, তো সেই জন্য। 1 দাঁত, 2 দাঁত, 3 দাঁত, এই যে বাম পাশে একটু টান। এই টানটা কেন? কারণ এটা আরেকটা হরফের সাথে যুক্ত হবে, তো সেই জন্য।
মাঝে আসে ঠিক একই রকম, শুধু এই ডান পাশে টান হবে। এই যে টান দিলাম, এক দাঁত, দুই দাঁত, তিন দাঁত, বাম পাশে টান। শেষে আসবে ফুল শিনটা লিখতে হবে, ডান পাশে টান দিয়ে এক, দুই, তিন। এই যে হয়ে গেল। খেয়াল করি, আর এটা শুরু, মাঝে আসে এভাবে, দেন শেষে এভাবে। এবার আরো দুইবার পড়ি। শিন, শিন, শিন। শিন, শিন, শিন। আচ্ছা, এটা বুঝতে কোনো অসুবিধা আছে? উচ্চারণটা না। এটা হয়ে যাবে, সহজ, কঠিন না। কিন্তু শুরুতে, মাঝে, শেষে কিভাবে থাকবে এটা চিনতে পেরেছেন কিনা? জি। আচ্ছা, আরো দু একজন বলবেন প্লিজ। কেটে দিব। আলহামদুলিল্লাহ শিখতে পেরেছি। শুক্রিয়া, কেটে দিলাম। আরেকটি হরফ, জিহ্বার মধ্যখান উপরে তালু থেকে আরেকটি হরফ, এটাকে লাস্ট হরফ, শেষের হরফ। এই যে, ইয়া, এইটা বুঝতে হবে, এটা কিভাবে পড়বো, বাংলায় লিখছি। অন্তস্থ, অন্তস্থ জ, জফলা, আকার। বুঝেন? স্বাভাবিক যদি আমি অন্তস্থ জ আর আকার দিতাম, যা হতো, জফলা দেওয়ার কারণে তা হবে না কখনোই। তাহলে এটা কিভাবে হবে, একটু কষ্ট করে চেপে, ইয়া, 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 ইয়া। জিহ্বার মধ্যখান উপরে তালের সঙ্গে লাগে কিনা? ইয়া, 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 ইয়া। সবাই বলি। এটা কিন্তু সহজ মনে হচ্ছে, অ্যাকচুয়াল যখন জবরজের পেশ দিয়ে পড়বো তখন এটা হামজা হয়ে যাবে। আমি দেখাই কিভাবে হবে। আমি এইগুলো কেন বোঝাচ্ছি, ফাউন্ডেশনটা আমি এইভাবে গুরুত্ব দিয়ে কেন বোঝাচ্ছি। যেমন আপনি এটাতে জবর দিলে কি পড়বেন, আর এই যে হামজা লিখলাম, হামজাতে জবর দিলে কি পড়বো, অনেকে যেটা পড়ে, আজকে একজন পড়ছিল, ঠিক করে দিলাম আমার দুপুরে, হামজা জবর আ, আর ইয়া জবর, ইয়া জবর আ পড়ে অনেকে। না, এটাকে স্পষ্ট করে ইয়া জবর ইয়া। আচ্ছা, জের দিলে হামজা জের ই, কিন্তু ইয়াজের ই বলে, ইয়াজের ই। এই যেটা ভুল হচ্ছে, ইয়াজের ই, এটা হামজা হয়ে যাচ্ছে, কখনোই সহি হবে না। তখন এটা কিভাবে পড়তে হবে, ওই যে শুরুটা এটা থেকে উচ্চারণ হয়, কিভাবে আসছে পড়তে হবে, ইয়াজের ই, ই, চেপে ধরে। এই জন্য শুরুটা কি করতে হবে আমাকে, এটা যখন হরফটা পড়বো শুধু একটু বুঝে চেপে ধরে পড়তে হবে। ইয়া, ইয়া, একালিফ, ইয়া, ইয়া, ইয়া। ইয়া, সবাই বলি, ইয়া, 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 এটা ইয়া, কি একালিক টান কিনবে? হ্যাঁ, একালিফ টান দেন। ইয়া, 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 ইয়া। ইয়া। ওকে, এবার আমি দেখাবো শব্দের ইয়া, শুরুতে কিভাবে আসে, একদম ইজি, বার মতো। বাতে ছিল এক নুক্তা, ইয়াতে হবে দুই নুক্তা। টিপস, নিচে দুই নুক্তা হয় এমন হরফ একটি বা ইয়া, আর নিচে দুই নুক্তা হয় এমন হরফ একটি ইয়া, নিচে এক নুক্তা হয় একটাই বা, আর নিচে দুই নুক্তা হয় ইয়া। ইয়া। মনে রাখেন, নিচে দুই নুক্তা হলে নো টেনশন ইয়া, নিচে দুই নুক্তা হলে নো টেনশন ইয়া। মনে থাকবে কথা? জি। আচ্ছা, তাহলে শব্দ শুরুতেই যেভাবে আসে বার মতো, মাঝে আসে এভাবে, এক দাঁত, দুই নুক্তা। শেষে আসে এই যে এভাবে টান দিব,
টান দিয়ে তারপরে এই যেভাবে শেষে আসে এইভাবে। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার। এটা কোন জায়গা থেকে পড়বো বলুন তো দেখি, কোন জায়গা থেকে পড়বো? জিহ্বা তালু কোথায় লাগবে? মাঝখানে, উপরে মাঝখানে। হ্যাঁ, কোন জায়গার মাঝখানে? তালুর মাঝখানে। তালুর মাঝখানে। আমাকে একটু শোনান তো লাস্ট। একবার শুনিয়ে ইয়া দেন। ইয়া, মাশাআল্লাহ। ইয়া, হারুন ভাই আছে? হারুন ভাই, হারুন রশিদ ভাই, সাদিয়া আপু, ইয়া 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 মাশাআল্লাহ। ইয়া রফিক ভাই, ইয়া ইয়া তারপরে হচ্ছে শাহানা আফরোজ আপুরটা শুনতে পাচ্ছিলাম না এখনো। আপুর মাইক্রোফোনের সমস্যা হচ্ছে মেবি, এটা একটু দেখে নেবেন। হ্যাঁ, নাহলে আমার পার্সোনালি নক দিয়েন, ঠিক করতে গিয়ে বলে দিবেন। তাহলে শেষ। জিহ্বার মধ্যকান উপরের তালুর সঙ্গে লাগিয়ে 3 হরফ, জিম, ইয়া, শিন, ইয়া, ইয়া, 3টা। ইয়া, আচ্ছা, ইয়া, জিম, জিম, শিন, ইয়া। এখানের পড়া এটা শেষ, বুঝবেন? কায়দা এখানে শেষ। আজকে থেকে আমরা সালাদটা শিখবো সুন্নত তরিকা, মহিলা আলাদা সালাদ, পুরুষের আলাদা। সবাই শোনার খেয়াল করবো, একটু একটু বেশ কম আছে। হ্যাঁ, 15 মিনিট আমরা এখন সালাদ শিখবো, সুন্নত তরিকা কিভাবে নামাজ পড়তে হয়। কারণ কোরআন শিখছি আমরা কিসের জন্য? বিশেষত নামাজ যেহেতু কেরাত পড়া ফরজ, সহিহ হওয়া ফরজ, সেই জন্য। আমি যে সুন্নাহ সালাত এই পিডিএফটা গ্রুপে দিয়ে দিব, সবাই কষ্ট করে ডাউনলোড করে নিয়ে নিবেন। অনেক সুন্দর সুন্দর মাসালা আছে এখানে। আল্লাহুম্মা আমিন। একেবারে নামাজের 13 ফরজ থেকে শুরু করব। এগুলো যদিও জানি, কিছু জায়গায় আরো বুঝতে হবে। নামাজের ফরজ 13টি, নামাজের বাইরে 7টি ফরজ। 1, শরীর পাক হওয়া, এটা সকলেই জানি। যত ধরনের নাপাকি আছে, পায়খানা, পেশাব বা আদার্স, শক্ত হালকা পাতলা সব নাপাকি থেকে পাক হওয়া। 2, কাপড় পাক হওয়া, যেন বুঝতে হবে এটা। কাপড় পাক কিভাবে করে? নাপাক কাপড় হলে সেটাকে 3 বার কি করতে হয়? সুন্দর করে চিপতে হয়, প্রতিবারই যেন পানি আর না থাকে। এটা খেয়াল করা জরুরি। আমরা অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে ভালো করে করি না, এটা করা যাবে না। রেফারেন্স দেওয়া আছে, হ্যাঁ, সবগুলো সূরা মুদ্দাসির আয়াত নম্বর 4, ওয়াসিয়া বা কাফা তাহহির, কোরআনের আয়াত। জন্য কাপড়টা সুন্দর করে পাক হওয়া জরুরি। আপনি যে জায়গা কি বলে, যে কাপড়টা পরবেন, বিশেষ করে যত ধরনের কাপড়, আপনি 2টা পরেন 3টা পরেন, সবগুলোই পাক হওয়া জরুরি, মনে রাখতে হবে। 2 নম্বর কথা, আমরা অনেক সময় কাপড় যখন লারি, রোদ্রে শুকাইতে দেই, নাপাক কাপড়ের সাথে যখন পাক কাপড়টা লেগে যাবে, নাপাক কাপড়টা ভিজা, পাক কাপড়টা শুকনা, লেগে আছে, বা 2 মিনিট 1 মিনিট লাগানো ছিল, তাহলে পাকটাও নাপাক হয়ে যাবে। বুঝবেন মাসালা ভালো করে। অথবা নাপাক কাপড়টা শুকনা কিন্তু পাক কাপড়টা ভিজা, আর 2টা লেগে আছে, তাহলে পাকটাও নাপাক হয়ে যাবে। মাসালা বুঝতেছেন আমার ভাই? আপনারা বুঝতেছেন? জি জি খুবই জরুরি কিন্তু, সেন্সিটিভ মাসালা, এগুলো তো আপনারা মানে খুঁজে পাওয়া টাফ। যেহেতু আমি ফটো নিয়ে কাজ করি, মানুষ আমার কাছে ফোন করে বা আসে। হুজুর, আবার বলেন, একটু বলেন। সেটা হচ্ছে যে নাপাক এবং পাক কাপড় যদি একসাথে একটার সাথে একটা লাগে, তাহলে এটা নাপাক হয়ে যাবে, পাক কাপড়টা শুকনা শুকনা লাগলে পাক নাপাক হবে না। হবে না। হ্যাঁ, শুকনো শুকনো লাগে, সমস্যা নেই। কিন্তু যদি একটা ভিজা থাকে, যে কোনো একটা, দেন তখন পাকটাও নাপাক হবে। মনে থাকবে এটা। আচ্ছা, কুকুরের গায়ে লাগলে, কুকুরের গায়ে যদি কাপড় লাগে হাঁটতে যায়, কাপড় কি নাপাক হয়ে যাবে? কুকুর যদি ভিজা থাকে নাপাক, কুকুরের জিব্বা যদি লাগে, কুকুরের জিব্বা লাগে নাপাক। কিন্তু গায়ে লাগলে
না না, গায়ে লাগলে ওই জায়গাটা নাপাক হবে। কুকুর যদি ভিজা থাকে, ভিজা শুকনো থাকে সমস্যা নেই। কুকুরের গা ভিজা, বুঝছেন কথা? বুঝছি। এখানে 2 নাম্বার থেকে শুরু হয়েছে, 1 নাম্বার কোনটা? এক নম্বর হলো শরীর পাক, এই যে শরীর পাক, এই যে উপরে পড়ছে, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। শরীর পাক হওয়া বলছি। হ্যাঁ, আমরা আপুরা একটু খেয়াল করি, আমরা তো অনেক সময় বাচ্চা টাচ্চা নিয়ে থাকি, অনেক সময় দেখা যায় বিষয়গুলো একটু ঝামেলা হয়ে যায় আর কি। 3 আচ্ছা, কাপড়ের জিনিসটা আমি একটু ক্লিয়ার হই। বাচ্চাদের পেশাব লাগলে সেটা কি খলাইলেই 3 খলান দিতে হবে? বাচ্চাদের কোলে নিলে পেশাব করে দিতে পারে, সেই জায়গাটুকু একবার ধুলে হবে না 3 বার ধুতে হবে? একবার ধুইলে, যদি মনে করেন যে আঁচলের শুরুতে লাগলো, হ্যাঁ আঁচলের কোনায় লাগলো, এটা যদি আপনি ঝর্ণার মধ্যে এইভাবে ধরে রাখেন, মানে 3 বার না, এতটুকু পরিমাণ ধরে রেখেছেন, আপনার কাছে প্রবল ধারণা হচ্ছে যে এখন আর নাপাকি নাই, 2 মিনিট একাধারে ধরে রেখেছেন, পানি পড়ছে এটার উপরে, তো তখন সেটা 3 বার লাগবে না। কথা বুঝতেছে? হ্যাঁ। অন্যথায় সেটা বুঝতেছি। 3 বার ধুইতে হবে, বাচ্চাদের হুজুর হোক। বাচ্চা কত বছর বয়স পর্যন্ত হ্যাঁ প্রস্রাব নাপাক হয়, মানে নাপাক বা পাক থাকে? পাক নাই 2 বছর বাচ্চাদের পেশাব না, আমি বলি মাসালাটা বলি। বাচ্চাদের না কাপড় কি বলে পেশাব কখনোই পাক না, একেবারে জন্ম নেওয়ার পর থেকে না একদম। পাক। তবে আচ্ছা আচ্ছা। হাদিসের মধ্যে আসছে, ছেলে বাচ্চার পেশাব যদি খাবার মুখে গ্রহণ করার আগ পর্যন্ত হয়, বুঝেন, খাবার মুখে গ্রহণ করে কয় মাস? 6 মাসে সাধারণত আমরা বাইরে খাবার দিই। এর আগ পর্যন্ত ছেলে বাচ্চার পেশাব, মেয়েরটা না, ছেলে বাচ্চার পেশাব যদি করে দে, একটু কম ধুইলেও হয়, মানে হালকা পাতলা ধুইলেও হয়ে যায়, এটা হাদিসে আছে। কিন্তু মেয়ে বাচ্চাটা ধুইতে হবে সবসময়। আর ছেলে বাচ্চাও যদি খাবার মুখে নেওয়া শুরু করে দেয়, তখন ধুইতে হবে 3 বার। এখন কথা হলো পার্থক্যটা কেন হলো? মেয়ে বাচ্চার পেশাব দুর্গন্ধ বেশি, আর মেয়ে বাচ্চার পেশাব বেশি জায়গায় ছড়ায় যায়, ছেলেরটা অনেক সময় এক জায়গায় পড়ে, আর ছেলেরটা দুর্গন্ধ কম, এই জন্যই মাসালা। কথা উল্টা ক্লিয়ার? মাসালা। আমি জানি হয়েছে। ছেলেদের প্রস্রাবের দুর্গন্ধ, মেয়েদের কম। আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস, যাদের ডায়াবেটিক্স আছে অনেক সময় প্রস্রাব করতে গেলে লেগে যায় 1-2 ফোঁটা, তখন সেইটুকু ধুইলে কি হয়ে যাবে নামাজ? যদি ওই জায়গাটা চিহ্নিত থাকে যে ওই জায়গায় লিখেছে, তাহলে ওই জায়গাটা ধুয়ে ফেললে হবে। আর এই প্রস্রাবের কাপড় কি যদি বেশি লেগে যায়, ভিজে যায় অনেকখানি জায়গা, তাহলে সেইটা কি সাবান দা ধুইয়া ধুইয়া পাক করতে হবে, না পানি দিয়ে সাবান লাগবে না, 3 বার ফেলে? 3 বার পানি সাবান লাগবে না। শুধু পানি দিয়ে হুজুর ফেলাইলে 3 বার মানে 3 বার কি ভালো করে চিপতে হবে, নাকি খলায় খলায় পানি দিয়ে 3 খলান দিলেই হবে? না, একটু চিপতে হবে, প্রতিবার একটু চিপতে হবে, একটু চিপতে হবে যেন আর পানি না থাকে। এমন চিপবা না যে কাপড় ছিঁড়ে যায়, এই পরিমাণ দরকার নেই। হুজুর মানে সাথে কি বিসমিল্লাহ পড়তে হবে? বিসমিল্লাহ এগুলো জরুরি চিবার না, সাথে এগুলো জরুরি না। জরুরি নয়। আচ্ছা। একজনে শিখাইছিল যে বিসমিল্লাহ করে ফু দিলে কাপড় পাক হয়। না না, এগুলো ফুয়ের কোনো নাই, বুঝতে হবে। এরকম কোনো ফতুয়া নাই? না না, আমি আসলে পরিচয়টা আমি একটু সংক্ষিপ্ত দিয়েছি, আমি ব্যাক টু মানে কোরের পরিচয় তো আমি দেই নাই। আমি দীর্ঘ 13 বছর চলছে ফতোয়া নিয়ে কাজ করি, এবং আচ্ছা দেশে আচ্ছা। বিদেশে থেকে অনেকে আসে আমার কাছে। মাশাআল্লাহ তো মাশাআল্লাহ, ভালো। এমনি ভেঙে ভেঙে আমি আলোচনাগুলো বলছি আর কি। এমনি আমার মূল কাজ কিন্তু ওইটাই, ফতোয়া এবং হাদিস নিয়ে কাজ বেশি করি। এখন আমি অনলাইনে মানুষের কোরআনের খেদমত করছি, এই আর সাথে আর কি। আচ্ছা হুজুর ধরেন পাক, এটা জানি, তবুও মনে সন্দেহে, মনে হয় যেন মানে সন্দেহ লাগছে যে না পাক হইতে পারে, তো সেক্ষেত্রে কি করা? যদি প্রবল ধারণা হয় যে পাক, বুঝেন, যদি প্রবল ধারণা হয় পাক, তাহলে পাক। হুম, আচ্ছা আচ্ছা। আর ও যদি আর যদি প্রবল ধারণা হয় না, বেশি আপনার 55% হলো না, এটা না পাক, তখন নাপাক ধরতে হবে। আচ্ছা আচ্ছা, মনের সন্দেহটা এটা, এই তো। হুম। আচ্ছা, 3, নামাজের জায়গা পাক হওয়া। নামাজের জায়গাটা পাক হওয়া জরুরি, আই মিন যেখানে দাঁড়াবেন, জায়নামাজ হোক বা অন্য জায়গায়, এক্ষেত্রে আমি সংশ্লিষ্ট এটা বিষয়টা। টাইলস পেশাব লাগলে, পায়খানা লাগলে, আই মিন নাপাক হলে টাইলস মুছলে পাক হয় না। ফ্লোর যদি শুকিয়ে যায়, বুঝবেন, ফ্লোরে প্রস্রাব করছে দেখা যায় না, শুকিয়ে গেছে, এটা পাক হয়ে গেছে, ধুইতে হবে না, বুঝবেন। ফ্লোরে প্রস্রাবের দাগ নাই,
শুকিয়ে গেছে, তাহলে এটা মাটির হুকুমে, মাটি যেরকম শুকিয়ে গেলে পাক হয়েছে এরকম। কিন্তু টাইলস এটা কিন্তু ওই চুষে নেওয়ার ক্ষমতা নেই। দেখবেন পানি দুই দিন গেলেও আপনার বাতাস না লাগলে শুধু টাইলস পানি চুষে নেয় না। এই জন্য টাইলস না পাক হলে ধুইতে হবে ওই জায়গাটা ভালো করে, খেয়াল রাখি এটা। এখানে কোনো প্রশ্ন আছে? সামনে গেলাম। কিন্তু 70 টাকা। কাপড় দা টাইলসের মধ্যে কাপড় দা মুইসা কিছু না বিছায় সেইখানে টাইলসে নামাজ পড়লে নামাজ হবে? পাক থাকলে তো হবে, না পাক হয়ে গেলে ওই জায়গাটা ধুইতে হবে। ভালো করে মুছতে হবে। বা পানি দিয়ে মুছে নিতে হবে, তাই তো? পানি দিয়ে মুছলেও কমপক্ষে 4-5 বার মুছতে হবে, যেন কোনো নাপাক না থাকে, ধোয়ার মতো হয়ে যায়। হুম। ঠিক আছে। 70 টাকা, এটা সবচেয়ে জরুরি। অর্থাৎ পুরুষগণের নাভি হতে হাঁটুর নিচ পর্যন্ত, মহিলাদের চেহারা কবজি পর্যন্ত 2 হাত এবং পায়ের পাতা ব্যতি রেখে সমস্ত শরীর ঢেকে রাখা। বুঝেন আমি দুইভাবে মাসালটা বুঝাবো। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে যে মহিলাদের নাকি পায়ের পাতাও ঢাকতে হবে। আপু আপু বলছি আমি সবই বলতেছি। এই যে দুইটা বিষয় বললাম না, পুরুষেরটা বলি। পুরুষরা নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাকবে প্যান্ট বা ট্রাউজার পরা অবস্থায় যখন নামাজ পড়েন, অনেকে দেখবেন ওই সেজদা দেওয়ার সময় ওই নাভি থেকে নিচের অংশ ওই দিক থেকে খুলে যায়, নামাজ হবে না। কারণ নাভি থেকে ডাকতে হবে মানে নাভির সামনে হোক আর পিঠের অংশ হোক, পুরাটাই নাভির থেকেই ধরা হয়েছে। এটা খেয়াল রাখবেন ভাইয়েরা, এই পুরাটা ঢাকা থাকতে হবে সর্ব অবস্থায়। 3 তাসবি পরিমাণ যদি খোলা অবস্থায় থাকে তাহলে নামাজ হবে না। শেষ এটা। আর মহিলাদের হলো এখানে বলা হয়েছে চেহারা কবজি 2 হাত এবং পায়ের পাতা, মানে ঠাকনোর নিচ থেকে যে অংশটা এতটুকু খোলা থাকতে পারবে, আর হাতের কবজি। এজন্য বড় হিজাব পড়তে হবে। অনেক মহিলাদের নামাজ হয় না, খেয়াল করবেন আপনার মা বোনই আছে, বাসপাশে আছে। বিদ্যুৎ চলে গেল। কথা শুনতে পাচ্ছেন আমার? আচ্ছা, নামাজ পড়ার সময় তো পায়ের পায়ের কোন পর্যন্ত, পায়ের পাতা, তো অনেক সময় তো পায়জামা একটু উঠে যায় গিরালির উপরে, তারপরে শাড়িও সরে যেতে পারে, তখন কি নামাজ হয়? 3 আবার নিচ তাসবিহ পর্যন্ত, সুবহান নিচ, রাব্বিয়াল আযীম বা সুবহান রাব্বিয়াল আলা এভাবে 3 বার বলা পর্যন্ত যদি থাকে তাহলে নামাজ হবে না। এই জন্যই তো বড় হিজাব পড়তে হবে, একদম পা সহ ঢেকে ফেললেন বড় এরকম, আপনি কাপড়টা ওরকম নিচে দিয়ে হিজাব পরলেন। পরলে আবার সেজদা থেকে উঠার সময় ওটা কি পায়ের নিচে চাপা পড়ে উঠা যায় না সহজে? কিন্তু আর আরেকটা সেজদার কথা, ওই যে আরেকটা কথা জিজ্ঞেস করি, যে সেজদা থেকে উঠার সময় ম্যাক্সিমাম আমরা তো হাতে ভর দিয়ে উঠি, এটা কি হাতে ভর দিয়া উঠা কি জায়েজ নাকি উঠাই যাবে না? এমনি না, তো। এটা নিয়ম হলো মানে বর ছাড়াই ওঠা আর কি। যদি অসুস্থ হয় বা বেশি ওজনী মানুষ হয় তখন এটা সুযোগ আছে আর কি। আমরা এগুলো সব আলোচনা আসবে, আপনাদের মনে অনেক প্রশ্ন আলোচনা চলে আসবে ইনশাল্লাহ। তাহলে এই 17 এই মাসলাটা বোঝার চেষ্টা করি ইনশাল্লাহ। 5 কিবলামুখী হওয়া। কিবলামুখী হওয়ার ব্যাপারে জানি, যদি 90 ডিগ্রি থেকে বেশি ঘুরে যায়, সিনা যদি এভাবে ঘুরে যায় তাহলে নামাজ হবে না, কিন্তু সামান্য ঘুরে গেল কোনো কারণে তাহলে নামাজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, একজনে ফোন করছে এই জন্য যে বিদ্যুৎ চলে গেছে। আহ আমি হটস্পট দিয়ে চালাচ্ছি আর একজন ফোন দিচ্ছে আর হটস্পট কেটে যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? সবাই কি আমার জি, কথা শুনছে? এখন শোনা যাচ্ছে। ওকে 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 ওকে। তাহলে ক্যাবলাম কি হওয়ার মশলাটা হলো এই, হ্যাঁ। 6 ওয়াক্ত মতো নামাজ পড়া। নামাজটা ওয়াক্ত মতো পড়তে হবে। ফজর নামাজে বেশি ঝামেলা হয়, আমরা ঘুম থেকে উঠতে উঠতে অনেক সময় দেখা যায় সূর্য উঠতেছে আমরা নামাজ পড়ছি, হবে না। খেয়াল করতে হবে ভালো করে, ওয়াক্ত বুঝতে হবে। এই বিষয়টা কালকে বলি, এখানে লম্বা আলোচনা আছে। ওয়াক্তটা ভালো করে বুঝতে হবে, মাকরু ওয়াক্ত আছে, হারাম ওয়াক্ত আছে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে যে আলোচনাগুলো করলাম মনে মনে আবার আবার বোঝার চেষ্টা করবেন। কোনো প্রশ্ন থাকলে লিখে নিয়ে আসবেন, কালকে আবার ইনশাআল্লাহ ডিসকাশন হবে। তাহলে আজকে রেখে দিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর ভিডিও চলে যাবে ইনশাল্লাহ গ্রুপে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।